আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিমার। পলিমার থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকে খুব সোজা কোশ্চেনই আসে, কিন্তু তোমরা যে জেই মেন্স কিংবা জেই অ্যাডভান্স কিংবা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দাও, সেটাকে কোয়ালিফাই করার জন্য তোমাদের পলিমারটাকে খুব ডিটেলসে পড়া খুবই দরকার। এটা পলিমার মানে আমরা গৃহস্থলীর কাজে পলিমার যেহেতু জিনিসই আজকে আমরা বেশি ব্যবহার করি। তাছাড়া পেন্ট ইন্ডাস্ট্রি বলো, ফাইবার ইন্ডাস্ট্রি, ইলাস্টোমার কিংবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এই যে চারটি ইন্ডাস্ট্রি তার মূল ভিত্তি হচ্ছে পলিমার। মানে পলিমার ছাড়া এই সমস্ত ইন্ডাস্ট্রির কথা ভাবাই যায় না। তাছাড়া আমরা শুধুমাত্র গৃহস্থলীর কাজেই নয়, আজকালের কৃষি, চিকিৎসা, শিল্প সমস্ত ক্ষেত্রে আমরা আজ পলিমার জাতীয় জিনিসটাকে খুব বেশি ব্যবহার করে থাকি। আমরা রাবার গাছ থেকে যেমন প্রাকৃতিক রাবার পাওয়া যায়, রাবার গাছ থেকে যে ল্যাটিক্স বা তরুক্ষীর পাওয়া যায়, সেখান থেকে প্রাকৃতিক রাবার তৈরি করা হয়। সেরকমই বিজ্ঞানীরা কৃত্রিম রাবারও তৈরি করেছেন। যে কৃত্রিম রাবারগুলো কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো টায়ার, টিউব, বেল্ট, সোফা প্রভৃতি তৈরি করার জন্য কৃত্রিম রাবারটাকে আমরা ব্যবহার করি। সেরকমভাবে কোনো পোশাক আমরা পোশাক পরিচ্ছদ তৈরি করার জন্য আজকের দিনে প্রাকৃতিক যে তন্তু আছে তার সাথে কৃত্রিম তন্তু ব্যবহার করা হয়। প্রাকৃতিক তন্তুর মধ্যে কী কী আছে? রেশম, পশম, পাট প্রকৃতি প্রাকৃতিক তন্তু। এগুলো কি না উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা ন্যাচারালি পাচ্ছি। তার সাথেও কৃত্রিম তন্তু আছে, যেমন হচ্ছে নাইলন, টেরিলিন, এই সমস্ত কৃত্রিম তন্তু। তাহলে আমরা পোশাক পরিচ্ছদ তৈরি করার জন্য আমাদের প্রাকৃতিক তন্তু তার সাথে কৃত্রিম তন্তু মিক্স করে সব তৈরি করা হয়। তাহলে বর্তমান যুগে পলিমারিক প্রোডাক্টের গুরুত্ব খুবই বেশি বর্তমান যুগে। তাহলে আমরা দুটো জিনিস তোমরা দেখেছো, একটা পলিমার, একটা মনোমার। এই পলিমারটা কি? পলিমার যে কথাটা সেটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে পলি এবং মেরস। দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে পলি, একটা হচ্ছে মেরস। পলি শব্দের অর্থ হচ্ছে মেনি, এটা তোমরা জানো। পলি শব্দের অর্থ মেনি। আর মেরস শব্দ অর্থ হচ্ছে পার্টস, মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা পার্টস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করে। তাই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি যুক্ত হয়ে পলিমার গঠন করছে, সেই ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে মনোমার, এবং সেখান থেকে যেটা গঠন করছে সেটাকে বলা হচ্ছে পলিমার। যেমন তোমরা দেখতে পারো, যেমন সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো পরস্পরের সঙ্গে যখন যুক্ত হবে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যখন পরস্পরের সঙ্গে যুক্ত হবে তখন এইরকম একটা গঠন হচ্ছে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কী বলা হচ্ছে? মনোমার। এখান থেকে এটা গঠন করছে সেটাকে কী বলা হচ্ছে? পলিমার। তাহলে পলিমারটা কি? পলিমার হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বৃহৎ আকার, উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট অণু গঠন করে তাকে বলা হচ্ছে পলিমার। বৃহৎ আকার এবং উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট। এই উচ্চ আণবিক গুরুত্ব মানে ওই আণবিক গুরুত্ব এদের কি 10,000 থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে। তাহলে কি না, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমারটা গঠন করছে। তাহলে মানকে চলে এম হচ্ছে একটা মনোমার, সেটা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কী হবে? এম। এইভাবে যুক্ত হয়ে পলিমারটা গঠন করছে। তখন আমরা পলিমারটাকে কীভাবে লিখতে পারি? হোল টু দি পাওয়ার এন, মানে এন সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অণু, এন সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এন টু দি পাওয়ার এম, মানে এই পলিমারটা গঠন করছে। মানে এন সংখ্যক মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা পলিমার অণু গঠন করছে। এবার পলিমারের গঠনমূলক একক কি? পলিমারের গঠনমূলক একক মানে মনোমারের যে অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করছে সেই অংশটাকে বলা হচ্ছে পলিমারের গঠনমূলক একক। যেমন হচ্ছে ইথিলিন। ইথিলিন থেকে কী হয়? পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কী হয়? ইথিলিন পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে পলিইথিলিন উৎপন্ন করে। যেমন হচ্ছে ইথিলিন H2C ডবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন।
তাই যখন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে তখন কী হবে, পলিইথিলিন উৎপন্ন করবে, CH2 হোল টু দি পাওয়ার n, মানে n সংখ্যক ইথিলিন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে পলিইথিলিন উৎপন্ন করছে। তাহলে এখানে পলিমারের গঠনমূলক একক কি, মানে ইথিলিনের কোন অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করছে এটাই হচ্ছে পলিমার গঠনমূলক একক। গঠনমূলক একক হচ্ছে CH2, এটাই হচ্ছে কি পলিমারের গঠনমূলক একক। একইভাবে বলতে পারি যেমন ভিনাইল ক্লোরাইড, H2C ডবল বন্ড CHCl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এখান থেকে যখন পলিমারটা গঠন করছে তখন কি হবে, পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করছে, CH2 CHCl হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে এর গঠনমূলক এককটা কি পলিমারের গঠনমূলক এককটা হচ্ছে CH2 CHCl, এটা হচ্ছে এই পলিমারের গঠনমূলক একক। মানে মনোমারের এই অংশটা পুনরাবৃত্ত হয়ে পলিমারটা গঠন করছে, মানে মনোমারের যে অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করছে তাকে বলা হচ্ছে ওই পলিমারের গঠনমূলক একক। এবার পলিমারের পুনরাবৃত্ত একক, মানে পলিমার অণুর যে অংশটা পুনরাবৃত্ত হয়ে পুরো পলিমার শৃঙ্খলটাকে তৈরি করছে সেই অংশটাকে বলা হচ্ছে পলিমার অণুর পুনরাবৃত্ত একক বা রিপিটিং ইউনিট। যেমন হচ্ছে একইভাবে বলতে পারি, যেমন হচ্ছে ইথিলিন থেকে পলিইথিলিন যখন তৈরি হচ্ছে, যেমন ইথিলিন H2C ডবল বন্ড CH2, এখান থেকে যখন পলিইথিলিন তৈরি হচ্ছে, যেমন n সংখ্যক ইথিলিন CH2 এখানে যেমন ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি হচ্ছে। এখানে দেখো তোমরা এই যে এই অংশটা আছে CH2 এই অংশটা কি, এই অংশটা রিপিট হচ্ছে, এই অংশটা রিপিট হয়ে পুরো পলিমার চেনটা তৈরি করছে। তাই CH2 এই অংশটাকে বলা হচ্ছে রিপিটিং ইউনিট বা পুনরাবৃত্তি একক। একইভাবে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতে পারি, ভিনাইল ক্লোরাইড থেকে যখন পলিভিনাইল ক্লোরাইড যখন উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে, H2C ডবল বন্ড CHCl, এখান থেকে যখন পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে CH2 CHCl CH2, তাহলে এই অংশটা CH2 CHCl এই অংশটা কি না রিপিট হয়ে পুরো পলিমার চেনটা তৈরি করছে, তাই এটাকে বলা হচ্ছে এই পলিমারে রিপিটিং ইউনিট। তাহলে এখানে তোমরা দেখো যে দুটো পলিমারের ক্ষেত্রেই, মানে দুটোর ক্ষেত্রেই ইথিলিন থেকে পলিইথিলিন যখন উৎপন্ন হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড যখন উৎপন্ন হচ্ছে, এই দুটোর ক্ষেত্রেই কিনা রিপিটিং ইউনিট এবং গঠনমূলক এককটা একই হচ্ছে। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যখন অ্যাডিশন পলিমারাইজেশন হচ্ছে, মানে জুতো পলিমারাইজেশন যখন হয় তখন কি হয়, তখন মনোমারগুলো থেকে যখন পলিমার গঠন করে তখন মনোমারের সমস্ত অংশটাই পলিমার গঠনে অংশগ্রহণ করে, সেখানে কোনো বাই প্রোডাক্ট বের হয় না। সেই কারণের জন্য যখন অ্যাডিশন পলিমারাইজেশন হয় তখন তার রিপিটিং ইউনিট মানে গঠনমূলক রিপিটিং ইউনিট মানে পুনরাবৃত্তি একক এবং স্ট্রাকচারাল ইউনিট মানে গঠনমূলক একক দুটো এক হয়, মানে গঠনমূলক একক এবং পুনরাবৃত্তি এককটা তখন এক হবে। কিন্তু যখন কনডেনসেশন পলিমারাইজেশন হয়, কনডেনসেশন পলিমারাইজেশন কী হবে, মনোমারগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে পলিমার উৎপন্ন করবে, তার সাথে কি কিছু বাই প্রোডাক্ট উৎপন্ন করবে। কনডেনসেশন পলিমারাইজেশন বা অ্যাডিশন পলিমারাইজেশন এইগুলো সম্পর্কে আগে আমি আলোচনা করব। তাই কনডেনসেশনের সময় কি হচ্ছে, কনডেনসেশন পলিমারাইজেশনের সময় সেখানে রিপিটিং ইউনিট যেটা হচ্ছে, কনডেনসেশন পলিমারাইজেশনের সময় কী হচ্ছে, মনোমারগুলো যখন পলিমার উৎপন্ন করছে সেই পলিমার উৎপন্ন হওয়ার সময় বাই প্রোডাক্ট উৎপন্ন হয়, যেমন অ্যামোনিয়া জল প্রভৃতি বাই প্রোডাক্ট উৎপন্ন হয়ে যায়। তাই সেই ক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে গঠনমূলক একক এবং পুনরাবৃত্তি একক দুটো এক হয় না। এবার ম্যাক্রোমলিকুল ও পলিমার দুটো কি, ম্যাক্রোমলিকুল আমরা তাদেরই বলবো যাদের আণবিক গুরুত্ব 10,000-এর বেশি, মানে যে অণুর আণবিক গুরুত্ব 10,000-এর বেশি তাদের ম্যাক্রোমলিকুল বলবো। তাহলে পলিমারের সমস্তগুলো আণবিক গুরুত্ব, পলিমারগুলো মনোমার থেকে যখন তৈরি হয় পলিমার, তা আণবিক গুরুত্ব 10,000 থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে। তাই সমস্ত
পলিমারগুলোকে আমরা ম্যাক্রোমলিকুল বলতে পারি। কিন্তু অনেক অণু আছে যাদের আণবিক 10,000-এর বেশি, যেমন হচ্ছে সিলিকা বলো বা হীরক বলো, এদের আণবিক 10,000-এর বেশি, কিন্তু এরা কি মনোমার থেকে উৎপন্ন হয় না, তাই আমরা এগুলোকে পলিমার বলতে পারি না। তাই এখান থেকে আমরা এটা বলতে পারি যে সমস্ত পলিমারই হচ্ছে ম্যাক্রোমলিকুল, কারণ এদের আণবিক 10,000-এর বেশি। কিন্তু সমস্ত ম্যাক্রোমলিকুল পলিমার নয়। কী কারণে নয়? কারণ সমস্ত যে ম্যাক্রোমলিকুলগুলো আছে সেগুলো পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হচ্ছে না। তাই এটাই আমরা বলতে পারি যে সমস্ত পলিমারই হচ্ছে ম্যাক্রোমলিকুল, কিন্তু সমস্ত ম্যাক্রোমলিকুল পলিমার নয়। হচ্ছে মনোমার ও পুনরাবৃত্তি একক। আমরা যে দেখছি যে কোনো একটা মনোমার দিয়ে দিয়েছে, মানে তার পুনরাবৃত্তি এককটা কী হবে, কিংবা পলিমার দিয়ে দিয়েছে, তার পুনরাবৃত্তি এককটা কী হবে, এটা দেখার জন্য কি, যেমন হচ্ছে আমরা যেমন ইথিলিন, সব থেকে সোজা এক্সাম্পল, ইথিলিন থেকে পলিইথিলিন, এটা যখন তৈরি হচ্ছে, এটা হচ্ছে মনোমার। এর পুনরাবৃত্তি এককটা কী হবে, দেখো CH2 হোলটি পারেন। এটা হচ্ছে ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি হচ্ছে, এর পুনরাবৃত্তি এককটা কী হবে, CH2। এটা হচ্ছে পুনরাবৃত্তি একক। যে কোনো ক্ষেত্রে আমাদের, কিংবা আমরা যদি স্টাইরিনের কথা ভাবি, CH2 CH C6H5, এটা হচ্ছে স্টাইরিন। স্টাইরিন থেকে যখন পলিস্টাইরিন উৎপন্ন হচ্ছে, CH2 CH C6H5, এটা হচ্ছে পলিস্টাইরিন। এটা যখন উৎপন্ন হচ্ছে পলিস্টাইরিন, এই পুনরাবৃত্তি এককটা, এটাই হচ্ছে পুনরাবৃত্তি একক। তাই CH2 CH C6H5, এটা হচ্ছে কি এই পুনরাবৃত্তি একক। তাহলে আমরা দেখছি সমস্ত ক্ষেত্রেই কি না, এখানে ডবল বন্ডটা আছে, ডবল বন্ডটা ভেঙে যাচ্ছে, ডবল বন্ডটা ভেঙে দুদিকে দুটো বন্ড হচ্ছে এবং এই বন্ডটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাই যে কোনো মনোমারের ক্ষেত্রে যেগুলো কি না অ্যাডিশন পলিমারাইজেশনের মধ্যে, অ্যাডিশন রিয়াকশনের মাধ্যমে, অ্যাডিশন পলিমারাইজেশনের মাধ্যমে পলিমারটি উৎপন্ন করছে, তাদের ক্ষেত্রে মনোমারের পুনরাবৃত্তি এককটা একই হবে। যেমন হচ্ছে, তাই আমরা এটাকে একটা সাধারণ কনফিগারেশনের মাধ্যমে দেখাতে পারি, যেমন হচ্ছে H2C+CH(X), ঠিক আছে। এই এক্সটা যদি কি হয়, হাইড্রোজেন হয়, তখন এটা ইথিলিন হয়ে যাচ্ছে। এক্সটা যদি C6H5 বেঞ্জিন রিং হয়, তখন এটা স্টাইরিন হয়ে যাচ্ছে। এক্সটা যদি CH3 হয়, তাহলে কি হচ্ছে, প্রোপিলিন হচ্ছে, সেখান থেকে পলিপ্রোপিলিন উৎপন্ন হচ্ছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, এইরকম যদি তোমার স্ট্রাকচার দেখো, এটা যদি মনোমার হয়, তার রিপিটিং ইউনিটটা কী হবে সবসময়, CH2 CH, এখানে এক্সট্রা বসিয়ে দেবে, বাস এইটাই হবে রিপিটিং ইউনিট। এবার উৎসের উপর ভিত্তি করে পলিমারকে কিছুভাবে ভাগ করা যায়। পলিমারের বিভিন্ন ভাগ আছে। উৎসের উপর ভিত্তি করে পলিমারকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার এবং অর্ধকৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার নামটা থেকেই তোমরা শুনছো, মানে প্রাকৃতিক মানে উদ্ভিদ বা প্রাণী থেকে যে সমস্ত পলিমারগুলো আমরা পাই সেগুলোকে হচ্ছে প্রাকৃতিক পলিমার। যেমন স্টাইরিন, যে সমস্ত পলিমারগুলোকে পাই সেগুলোকে বলা হয় প্রাকৃতিক পলিমার। যেমন প্রাকৃতিক রাবার, স্টার্চ, সেলুলোজ, নিউক্লিক অ্যাসিড, সমস্ত কি একটা পলিমার, সেগুলো প্রাকৃতিক থেকে পাচ্ছি, সেগুলো তার জন্য এগুলোকে বলা যায় প্রাকৃতিক পলিমার। এই প্রাকৃতিক পলিমারগুলোর মধ্যে কিছু পলিমার আছে, যেমন হচ্ছে সেলুলোজ, নিউক্লিক অ্যাসিড, স্টার্চ, এগুলো কি না উদ্ভিদ বা প্রাণীর জীবন নিয়ন্ত্রণ করছে, উদ্ভিদ বা প্রাণীর জীবন প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করছে। তাই এই সমস্ত পলিমারগুলোকে বলা হচ্ছে বায়োপলিমার। কৃত্রিম পলিমার কি, মানে যে সমস্ত পলিমারগুলো আমরা রাসায়নিক দ্বারা তৈরি করছি সেই সমস্ত পলিমারগুলোকে বলা হচ্ছে কৃত্রিম পলিমার। এবং সবই হচ্ছে কৃত্রিম, ম্যাক্সিমাম হচ্ছে কৃত্রিম পলিমার। হচ্ছে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, ইথিলিন থেকে পলিইথিলিন, স্টাইরিন থেকে পলিস্টাইরিন, সমস্ত প্রপিলিন থেকে পলিপ্রপিলিন, সমস্তই হচ্ছে কি না কৃত্রিম পলিমার। অর্ধকৃত্রিম পলিমার কি, মানে যে সমস্ত প্রাকৃতিক পলিমার আছে, প্রাকৃতিক পলিমারের রাসায়নিক কারণের মাধ্যমে যে পলিমারগুলো উৎপন্ন হচ্ছে তাকে অর্ধকৃত্রিম পলিমার বলে। যেমন সেলুলোজ, সেলুলোজের সাথে কি প্রাকৃতিক পলিমার, সেই সেলুলোজটাকে আমরা যখন রাসায়নিক কাজের মাধ্যমে সেলুলোজ নাইট্রেট উৎপন্ন করছি তখন সেটা অর্ধকৃত্রিম পলিমার হয়ে যাচ্ছে। সেলুলোজ থেকে সেলুলোজ মানে সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ অ্যাসিডেট, সমস্তগুলি হচ্ছে কি একটা অর্ধকৃত্রিম পলিমার।